উন্মাদ আমি। পর্ব ৩। রায়হা জুবের রিপ্টি। রিসিপশনের সব লোকের দৃষ্টি গিয়ে পড়ল এক নারীর উপর, পরনে তার কালো শাড়ি, ভারী মেকআপ, শরীর ভর্তি হীরের গয়না। আরাধ্য ঠোঁট কামড়ে এই রমণীকে দেখে ভাবছে, তাকে কি নাম দেওয়া যায়? ব্ল্যাক পেপার? উহু, ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের আলকাতরা। নারীটি এগিয়ে আসলো আরু আর আরাধ্যর দিকে। হাতে থাকা একটা ডায়মন্ডের বক্স আরুর হাতে ধরিয়ে বলল, খুলে দেখো পছন্দ হয় কি না। আরু দেখল না খুলে, সেজন্য রমণীটা নিজেই খুলে দেখল। দেখো এখন, 10 লাখ টাকা দিয়ে এনেছি কিনে আমার বোনের ছেলের একমাত্র বউয়ের জন্য। আরাধ্য পাশ থেকে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে এক ঢোক খেয়ে বলল, আম্মা তোমাকে ইনভাইট করছিল? শ্রেয়া তাকালো আরাধ্যর দিকে। ইনভাইট না করুর, তোর খালা হিসেবে তো আমার একটা কর্তব্য আছে, তাই না? এটা কি সেজে আসছো খালা? ছি, তোমার ফ্যাশন রুচি এত বাজে হলো কি করে? শ্রেয়া নিজের দিকে তাকালো। কেন রে, সুন্দর লাগছে না? একটুও না, একদম বীভৎস লাগতেছে। একটু রুচিশীল হও। আফটার অল তুমি আরাধ্য আহমেদের একমাত্র খালা বলে কথা। এত টাকা তোমার একজন পোশাক মেকআপ আর্টিস্ট তো রাখতে পারো সাথে। সন্ধ্যার শরীর রাগে জ্বলছে। এত লোকের ভিড়ে সিন ক্রিয়েট করতে চায় না বলে চুপ করে আছে, কিন্তু আশারকে ঠেলছে কনুই দিয়ে গুতিয়ে। আশার তাকালো, প্রশ্নবোধক চাহনি তাক করে বলল, কিছু বলবে? সন্ধ্যা দাঁত চেপে বলল, ও এখানে কি করছে? আমার কিন্তু রাগে শরীর জ্বলছে। প্লিজ ওরে বের করেন এখান থেকে। নিখিল এগিয়ে আসলো, আশারকে উদ্দেশ্য করে বলল, শ্রেয়া আসবে বলিসনি তো? ওকেও ইনভাইট করেছিলি? আশার পড়ল বিপাকে। সে কেন শ্রেয়াকে ইনভাইট করে নিজের ঘাড়ে নিজের বিপদ ডেকে আনবে? ওর কি আসার জন্য দাওয়াতের প্রয়োজন হয়? কিছু মানুষ আছে না দাওয়াত না দেওয়া সত্ত্বেও চলে আসে। আপনি ওকে বের করেন ডাক্তার সাহেব, না হলে কিন্তু আমি নিজেই সিন ক্রিয়েট করে ফেলব। আচ্ছা আমি দেখছি। আশার এগিয়ে গেল, শ্রেয়ার পাশে গিয়ে দাঁড়াতেই আয়ুষ এসে দাঁড়ালো। ও কেবলই উপর থেকে নিচে নেমেই শ্রেয়াকে দেখেছে, আর এগিয়ে আসলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই তুমি সেই আন্টি না, আরশির পাজি খালাটা? শ্রেয়া পাশ ফিরে তাকালো এমন কথা কানে আসায়। আয়ুষকে দেখে তার ভ্রু কুঁচকে আসলো। পিচ্ছি একটা ছেলে তাকে পাজি বলছে। শ্রেয়া কিছু বলার উদ্যত হলে আশার শ্রেয়াকে থামিয়ে বলল, এই তোর স্বামী না হসপিটালে? স্বামীর কাছে না থেকে এখানে কি করছিস? হসপিটালে আছে তো কি হইছে? কি হইছে মানে স্বামীর পাশে থাকবি না? ওর ছেলে মেয়ে আছে পাশে। তুই চলে যা সিন ক্রিয়েট হওয়ার আগে শ্রেয়া। আমার বউ খেপে গেলে খবর আছে কিন্তু। তোর বউ খেপে যাবে কোনো? তোর বউয়ের সাথে কথা বলেছি নাকি আমি? তোরে তো দাওয়াত দেই নাই। তারপর আসলি কোন মুখে? দায়িত্ববোধ থেকে। আষাঢ়ের হাসি পেল। দায়িত্ববোধ? সিরিয়াসলি এই জিনিসটা তোর ভেতর আছে? কেন থাকবে না? দায়িত্ববোধ থাকলে অসুস্থ স্বামী রেখে সেজেগুজে এখানে হাজির হতি না। এখন চলে যা, খেয়ে দে। অপমান করছিস? মান অপমান গায়ে লাগে নাকি তোর? লাগলে চলে যা। শ্রেয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিখিলের দিকে একবার তাকালো। নিখিল ভুলেও তার দিকে তাকাচ্ছে না। পাশেই অতি সুন্দরী বউ তাকিয়ে আছে শ্রেয়ার দিকে। শ্রেয়া চোখ দিয়েই যেন ভস্ম করে দিল নিখিলের বউকে। তারপর চলে গেল। আরাধ্য ঠান্ডা ড্রিঙ্কসের গ্লাস নিয়ে মায়ের কাছে গিয়ে হাতে ধরিয়ে বলল, মাথা ঠান্ডা করো এটা খেয়ে। সন্ধ্যা ঢকঢক করে খেয়ে নিল। সুস্থভাবেই রিসিপশনটা শেষ হলো। আরাধ্য আর আরু রাতদের বাড়ি যায়নি, বরং রাতকনা আয়ুষরা আশারদের বাসায় থেকে যাচ্ছে। বসার ঘরে আরু, আরশি আর আয়ুষ বাদে সবাই বসে আছে। আয়ুষ গেছে আরশির রুমে। মেয়েটা টেবিলে বসে পড়ছে। এত পড়াশোনা করে কি করবে এই মেয়ে? তাকে তো আয়ুষ চাকরি করাবে না, বসিয়ে বসিয়ে মাথায় তুলে খাওয়াবে। তাহলে এত কষ্ট কেন করে? আয়ুষ এগিয়ে গেল, আরশির পাশের চেয়ার টেনে বসে বলল, কি পড়ছো? আরশি জবাব দিল, ম্যাথ। তুমি বুঝো ম্যাথ? জানো আমার না মাথায় ঢুকে না, অনেক কঠিন। তোমার মাথায় সমস্যা ভাইয়া, চাচ্চুকে বলে ডক্টর দেখাও। আয়ুষের মুখ চুপসে গেল। আরশি সবার সামনে একদম বোবা হয়ে থাকে, আর একান্তে যখন থাকে তখন যা একটু কথা বলে তাও জানে কথায় কথায় খোঁচার ধাঁচ থাকে। আমি 10 মিনিট স্কুলে ভর্তি হয়েছি আরু, তোমার থেকেও ভালো স্টুডেন্ট হব। অল দ্য বেস্ট। আমিও চাই তুমি ভালো পড়াশোনা করো। আর কিছু চাও না? আরশি আর কথা বলল না, চুপচাপ ম্যাথ করতে লাগলো। কি হলো বলো, আর কিছু চাও না? না, আরশি আর কিছুই বলল না। আয়ুষ বসা থেকে উঠিয়ে রুম থেকে বের হতে হতে গেয়ে উঠল, ভালোবাসবো বাসবো রে আরশিকে, অনেক যত না, আমার হৃদয় জুড়ে। শুধু আরশি ঘুরে, দয়াল তোমার দিল কি দয়া হয় না? ওরে পাখি আমার নিঠুর বড়। আরশি বোঝে না, আমার খালি হৃদয়টা পড়ে আছে, আরশি আসে না। আরশি পিছন ফিরে একবার বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে কাজে মনোযোগ দিল। আরাধ্য সবার মাঝে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেল। রাত বাজে এখন 11টা।
ঘুমাবে না তোমরা? রাত তো অনেক হলো। বাবা মাকে নিয়ে যাও। ঘুম দরকার তার। আশারও সম্মতি প্রকাশ করল। সন্ধ্যাকে নিয়ে চলে গেল। আরাধ্য নিজের রুমের দিকে আসলো। দরজায় আসতেই দেখল আরু আয়নার সামনে দাঁড়ানো। আরাধ্য এগিয়ে এসে বলল, এই আরু, তোকে একটা চুমু খাই? আরু আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ময়েশ্চারাইজার মাখছিল। আরাধ্যর কথা শুনে চমকে উঠল। আরুকে চুপ থাকতে দেখে আরাধ্য ফের বলল, কিরে, খাই একটা চুমু? তোর ওই গোলাপি গোলাপি ঠোঁটে? কি সুন্দর ঠোঁট রে তোর। আরু আয়নার নিজের ঠোঁটের দিকে তাকিয়ে বলল, লুচ্চামি করতে আসছেন? সে কি লুচ্চামি করব, তাও আবার বউয়ের সাথে? বউকে তো আদর করা হয়। এবং আমি সেটাই করতে চাইছি। কাছে তো আসতে দিবি না। ততদিন না হয় এটা দিয়েই নিজেকে খুশি রাখি। বের হন রুম থেকে। লজ্জা শরম নেই বেলেহাজ কোথাকার। লজ্জা শরম তুই তোর ওড়নার তলায় লুকিয়ে রাখো। এখন আয় চুমু খাই। কথাটা বলেই আরাধ্য আরুর জবাবের অপেক্ষা না করেই দু হাত দিয়ে আরুর গাল ধরে ঠোঁট ঠোঁট মিলিয়ে দিল। আরু ছটফট করল ছাড়া পাওয়ার জন্য। মিনিট পাঁচেক পর আরাধ্য আরুকে ছেড়ে বলল, সেই টেস্ট তো তোর ঠোঁটের স্ট্রবেরি স্ট্রবেরি ঘ্রাণ পেলাম, আবার মিষ্টিও লাগলো। আরু টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে রাগী গলায় বলল, আমি লিপস্টিক লাগিয়েছি ঠোঁটে, যেটা স্ট্রবেরি ফ্লেভারের ছিল। কথাটা আরাধ্যর কানে যেতেই পেটে এক হাত আর মুখে এক হাত দিয়ে ওয়াশরুমের দিকে ছুটে যেতে যেতে বলল, শালার বইন, রাতের বেলায়ও তোর ঠোঁটে লিপস্টিক লাগাতে হয়? শালি, এখন আমার পেট খারাপ করলে তোর খবর আছে। আরাধ্য পানি দিয়ে মুখ ধুয়ে আসলো। আরুকে এখনো টিস্যু দিয়ে ঠোঁট মুছতে দেখে বলল, ছুরি আনি। কেটে ফেল ওই ঠোঁট যেই ঠোঁটে তুই লিপস্টিক মাখিস। আনুন, কেটেই ফেলি। ছি, কি বাজে লোক আপনি। ইট স নর্মাল বেবি। আরু রাগান্বিত হয়ে তাকালো। একদম বেবি বলবেন না। আরাধ্য চোখ টিপে বলল, জান কলিজা সোনা মন্টনা ফুপরা বলি। মাই নেম ইজ আরু। ইউ কল মি আরু। নো, আই কল ইউ জান। প্লিজ কাম। হোয়াই? আরে আয় না, তারপর বলছি। আরু এগিয়ে আসলো। আরাধ্য আরুকে নিজের কোলে ঘুরিয়ে বসিয়ে বলল, বাহ, তুই তো অনেক পাতলা রে আরু। এটা পরীক্ষা করার জন্য ডেকেছেন? না, শোন। বলুন, কান খোলা আছে। শ্রেয়া খালার দেওয়া গয়নাটা পরিস না। আমি ওটা তাকে কাল গিয়ে ফেরত দিব। সেম দামের গয়না আমি বানিয়ে দিবনি। আচ্ছা। রাগ করছিস? না। আচ্ছা, ভালো করছিস। এখন ঘুমাবি তো? হু। শুয়ে পড়, আমি লাইট নিভিয়ে আসতেছি। আরু সহসা উঠে দাঁড়ালো। লাইট নিভিয়ে আসতেছি মানে? আরে ঘুমাতে বেয়াদব মেয়ে। সব সময় নেগেটিভ জিনিস মাথায় নিয়ে ঘুরিস কেন আরুছি? যা ঘুমা। আরু মাঝে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। আরাধ্য লাইট নিভিয়ে বিছানায় এসে মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে আরুকে জড়িয়ে ধরল। আরু কেঁপে উঠল। কি করছেন কি? ছাড়ুন। আরাধ্য ফিসফিস করে বলল, না, ছাড়ব না। একটা পুরুষের বউ থেকেও তাকে না ছোঁয়ার কষ্ট তোরা মেয়েরা আর কি বুঝবি? জড়িয়ে ধরে ঘুমাতে দে। আমার অস্বস্তি হচ্ছে। আমার স্বস্তি লাগছে। চুপচাপ ঘুমা। আরু আরাধ্যকে শখানেক গালি দিতে দিতে ঘুমানোর চেষ্টা করল। মধ্যরাত, অথচ নীরা বেকনিতে দাঁড়ানো। কিছুক্ষণ আগে টেবিলে বসেছিল পড়তে, কিন্তু 10 মিনিটের বেশি আর পড়তে পারল না। আবেগের বয়স, আবেগটা কেটে যাক। এভাবে চলতে থাকলে পড়াশোনা তো তার হবে না। মনকে বুঝালো, জীবনে সব পেতে নেই। কিছু জিনিস না পাওয়াই ভালো। আল্লাহ নিশ্চয়ই ভালো ভেবেই আরাধ্যকে তার হতে দেয়নি। তবে তার নিজের মন থেকে যেন আরাধ্য নামটা মুছে দেয়। সে কেবলই তার কাজিন, এবং বিবাহিত এক পুরুষ, তাকে পাওয়ার সব রাস্তা বন্ধ, তাই নিজের পথের গতিপথও বদলে ফেলা উচিত। কথাটা ভেবেই দীর্ঘ একটা শ্বাস ফেলে রুমে আসার জন্য পা বাড়াতেই নীরার ফোনে মেসেজ আসলো, কাল দেখা করো ঠিক 10টা বাজে। তোমার অপেক্ষায় থাকবো আমি তোমার মেডিকেল কলেজের পাশে। আমি জানি তুমি আরাধ্যকে ভালোবাসো। সেটা নিয়েই কিছু কথা বলবো। নীরা অবাক হলো এমন এক মেসেজ দেখে। নম্বরটাও অচেনা। কে হতে পারে এই নম্বরের মালিক? আর নীরাকে চিনে কিভাবে? তার পরিচিত কেউ এটা? ঢাকা মেডিকেলের পাশে থাকা একটা কফি শপ। 3 নম্বর চেয়ারে বসে অপেক্ষা করছে নীরা। বারবার হাত ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখছে। 20 মিনিট হলো সে বসে আছে। এদিকে ক্লাসেরও সময় হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে বসা থেকে উঠে বের হতে নিলে আচমকা এক রমণী তার সামনে এসে দাঁড়ায়। নীরা ভড়কে যায়। মাথা তুলে তাকাতেই দেখতে পায় তার বাবার প্রাক্তন স্ত্রীকে। চোয়াল দয় শক্ত হয়ে আসলো। শ্রেয়া চেয়ার টেনে মুখে হাসি টেনে বসতে বসতে বলল, সরি ফর লেট। চলে যাচ্ছিলে? বসো। নীরা বসল না। আপনি আমাকে গতকাল মেসেজ দিয়ে এখানে আসতে বলেছিলেন? হুম। হাউ ডেয়ার ইউ সেন্ড মি আ মেসেজ ফ্রম অ্যান আননোন নাম্বার অ্যান্ড টেল মি টু কাম হিয়ার? শ্রেয়া স্মিত হাসল। নীরার বাহুতে হাত রেখে বলল, কাম ডাউন নীরা। এত রেগে যাচ্ছ কেন? নীরা হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম স্পর্শ করবেন না আমায়।
আপনি জানেন না আমি কেন রেগে যাচ্ছি? আই হেট ইউ মিসেস শ্রেয়া খন্দকার। আচ্ছা শোনো আমার কথাটা। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। ফার্দার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কিসের সাহায্য? কে চেয়েছে আপনার কাছে সাহায্য? আমি? আমি তো আপনাকে সেই ছোট থেকে সহ্য করতে পারি না। দেখো একটা সময় আমি তোমার বাবাকে ভালোবাসতাম। এখনো বাসি। একটা বাচ্চা জন্ম না দেওয়ায় তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়েছে। আমি আমার ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারিনি। তাই আমি চাই তুমি তোমার ভালোবাসা পাও। তার জন্য আমি। তার জন্য আপনি কি? তার জন্য আপনি আমাকে কুবুদ্ধি দিতে এসেছেন? ভালোই করেছে বাবা আপনাকে ডিভোর্স দিয়েছিল। আপনি নিজে আপনার বোনের ভালোবাসাকে কেড়ে নিয়ে সুখী হতে চেয়েছিলেন। কারো ভালোবাসা কেড়ে নিয়ে সাময়িক সুখ পাওয়া যায় তবে তা দীর্ঘস্থায়ী হয় না। আপনার মতো মানুষের সাথে আর যাই হোক সংসারটা হয় না। না আপনি ভালো মেয়ে না হতে পেরেছেন ভালো স্ত্রী আর না হতে পারতেন একজন ভালো মা। সেজন্য উপরওয়ালা আপনার কোল খালিই রেখেছে। তুমি আমাকে অপমান করছো নীরা। যেচেই তো এসেছেন অপমান হতে। কান খুলে একটা কথা শুনে রাখুন। আমি তাকে পাওয়ার আশায় ভালোবাসলেও এখন আর তাকে পাওয়ার আশা আমি করি না। আপনার মতো ছিনিয়ে নেওয়ার স্বভাব আমার নেই। যে চলে যায় স্ব ইচ্ছায় তাকে ফিরিয়ে আনার বৃথা চেষ্টা করে সময় অপচয় করার মতো মেয়ে আমি না। তাই উস্কানি দিতে আসবেন না আমায়। ভালো থাকবেন। নীরা চলে গেল। শ্রেয়া থমথমে মুখ করে বসে রইল। আজ রোজ ডে। কিন্তু আরাধ্যর তো তেমন কেউ নাই যে তাকে রোজ এনে দিবে। তার বউ তো কথায় কথায় ছ্যাতো ছ্যাতো করে উঠে। একটু কাছে গেলেই বিদ্যুতের মতো ঝাটকা দেয়। এই মেয়ের জন্য শুধু শুধু টাকা খরচকে গোলাপ এনে দেওয়ার কোনো মানেই হয় না। দেখা যাবে গোলাপটা ছুঁড়ে ফেলে দিবে। বিছানায় বসে ভাবছে আরাধ্য। তার ফ্রেন্ডরা একটা আজ বিকেলে ক্যাম্পাসে খাওয়ার আয়োজন করেছে। এখন আরুকে কিভাবে বলবে সাথে যেতে? সবাই যদি জিজ্ঞেস করে আরুর কথা, তখন কি বলবে আরু তার বউ? তাহলে তো যেকে ধরবে বিয়ে কবে করেছে সেটা নিয়ে। ধুর আরুকে নিয়ে যাওয়ার কি দরকার? এই রিমিটাও না একদম জাতা। রিমিকে বলাই ভুল হয়েছে বিয়ের কথাটা। আরু সবে ভার্সিটি থেকে ফিরেছে। আরাধ্যকে বিছানায় বসা দেখে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আরাধ্যকে সেই আগের ভঙ্গিতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে তো। কি? রেডি হ। তোকে নিয়ে এক জায়গায় যাব। কোথায়? বাই এনি চান্স আপনি কি আমায় রোজ ডে উপলক্ষে রোজ কিনে দিতে চাইছেন? সেগুড়ে বালি। তুই কে রে যে তোকে রোজ কিনে দিতে নিয়ে যাব আমি? রেডি হ। জমের দরবারে যাব তোকে রেখে আসবো ওখানে। আর জমকে বলে আসবো তোর মাথায় যেন কিছু ভালো বুদ্ধি ঢুকিয়ে দেয়। আরুর মুখে রাগেরা এসে হানা দিল। একদম বাজে কথা বলবেন না। আমি কোথাও যাব না। আরে রেডি হ বইন। ভার্সিটি যাব। ফ্রেন্ডরা খাবারের আয়োজন করেছে। তো সেখানে গিয়ে আমি কি করব? তুই তো জীবনে ভালোমন্দ খেতে পারিসনি। সে জন্য ভালোমন্দ খাওয়াতে নিয়ে যাব। এখন প্যাচাল কম পেরে রেডি হ। শাড়ি পরব নাকি থ্রি পিস? বিয়ের লেহেঙ্গা পরবন। অসহ্যকর। আরও একটা সাদা থ্রি পিস পরে নিল। এর মধ্যে আরাধ্যও রেডি হয়ে নিল। দুজনে বাসা থেকে বের হওয়ার জন্য ড্রয়িং রুমে আসতেই দেখল আয়ুষ হেলেদুলে আসতেছে। হাতে তার লাল টকটকে গোলাপ। থেকে থেকে গুনগুন করে গান গাইছে আর ফুলে চুমু খাচ্ছে। আরাধ্য ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তুই এই সময় এখানে কেন? কার সাথে এসেছিস? আয়ুষ আরাধ্যর দিকে তাকিয়ে বলল, ওহ ব্রো তুমি? আমি একাই এসেছি। হাতে কি এটা? অন্ধ নাকি তুমি? দেখতে পাচ্ছ না হাতে কি? না দেখতে পাচ্ছি না। হাতে আমার ভালোবাসার লাল গোলাপ। কিসের জন্য? তোমার বোনের জন্য। আজ রোজ ডে না। সেজন্য আমি রোজ নিয়ে এসেছি। হোয়ার ইজ ইউর সিস্টার? ওর রুমে। তোমরা কোথাও যাচ্ছ? হু। কোথায়? তোকে বলতে হবে কোথায় যাচ্ছি? দেখছিস না আমরা কাপল। আর কাপলরা কোথায় যেতে পারে? অনেক জায়গায়ই তো যেতে পারে। রেস্টুরেন্টে, পার্কে, শপিং মলে। আমরা হোটেলে যাচ্ছি ডেট করতে। আসছি। আরাধ্য আরুকে নিয়ে চলে গেল। আয়ুষ ফুলটা নিয়ে আরশির রুমে গেল। আরশিকে শুয়ে শুয়ে ফোন টিপতে দেখে আয়ুষ আরশির সামনে ফুল নিয়ে হাত বাড়িয়ে বলল, হেই আরশি, হ্যাপি রোজ ডে। ওয়ান রোজ ফ্লোয়ার মেরে তার আফসে। প্লিজ ইউ একসেপ্ট ইট। তাহলে আমি ভেরি হ্যাপি হব। আরশি ফুলটার দিকে একবার তাকিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। আয়ুষ আশাহত হয়ে বুকে হাত দিয়ে বলল, প্লিজ ডোন্ট কল মি ভাইয়া। আই উইল বি ইউর ছাইয়া। মামুনি কোথায়? রুমে। আয়ুষ সন্ধ্যার রুমের দিকে গেল। আরশিও পেছনে পেছনে আসলো। সন্ধ্যার রুমে ঢুকে সন্ধ্যার পাশে বসল আয়ুষ। সন্ধ্যা বই পড়ছিল। আয়ুষকে দেখে বইটা রেখে বলল, আরে আয়ুষ কার সাথে আসলে? একাই এসেছি। তোমার ছেলে আর আমার আপু আমাকে রেখে ঘুরতে চলে গেছে। আমার ভীষণ মন খারাপ এজন্য। কোথায় গেছে?
বলল হোটেলে রুম ডেট করতে। সন্ধ্যা বিষম খেল। আচ্ছা মন খারাপ করিস না, আমি তুই আরশি আর তোর চাচা ঘুরতে যাব ওকে। আয়ুষ উৎফুল্ল হয়ে বলল, ওকে। চাচাকে ফোন দাও। সন্ধ্যা ফোনটা নিয়ে আশারকে ফোন দিল। আশার রোগী দেখছিল। ফোন দুবার কেটে যাওয়ার পর আশার নিজেই কল ব্যাক করল। হ্যালো সন্ধ্যাবতী, বলো। ফ্রি আছেন? কেন বলো তো? প্রেম করতে চাইছো আমার সাথে? প্রেম কি আর দিনে করার বয়স আছে আমাদের? মন্দ বলনি কথাটা। এখন কাজের কথায় আসা যাক। বলো শুনছি। ফ্রি থাকলে আমাদের ঘুরতে নিয়ে চলুন। আয়ুষ এসেছে। 1 ঘন্টা পর বের হই। তাহলে অবশিষ্ট রোগীগুলোকে দেখে যেতে পারবো। ঠিক আছে। সূর্য পশ্চিম আকাশে লালচে আভা ছড়িয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশের রং কখনো কমলা, কখনো বেগুনি, কখনো আবার হালকা লালের ছোঁয়া নিয়ে এক অদ্ভুত রূপ ধারণ করেছে। চারপাশে হালকা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, বাতাসে মিশে আছে নাম না জানা ফুলের মিষ্টি গন্ধ। পাখিরা সারাদিনের ক্লান্তি শেষে গাছের ডালে ফিরে যাচ্ছে, তাদের কিচিরমিচির শব্দ যেন বিকেলের সুরেলা সঙ্গীত হয়ে বাজছে। আরু সারা রাস্তা মুগ্ধ হয়ে দেখতে দেখতে ক্যাম্পাস অবধি আসলো। ক্যাম্পাসের এক পাশে দাঁড়িয়ে আছে কিছু ছেলে। আরাধ্য আরুকে নিয়ে সেদিকে এগিয়ে গেল। দেখে মনে হলো ছেলেগুলো আরাধ্যর ফ্রেন্ড। হ্যান্ডশেক করে কুশলাদি করল। আচমকা এক ছেলে আরুর দিকে তাকালো। আপাদমস্তক আরুকে দেখে আরাধ্যকে বলল, এটা কাকে সাথে নিয়ে এসেছিস তুই আরাধ্য? সৌরভের এমন প্রশ্নে আরু একদম অপ্রস্তুত হয়ে যায়। আরাধ্য একবার আরুর দিকে তাকিয়ে শান্ত গলায় উত্তর দেয়, চাচার মেয়ে আমার। আরাধ্যর কথা শেষ হতে না দিতেই সৌরভ বলে ওঠে, ও চাচার মেয়ে মানে তোর বোন কাজিন। এই বলে সৌরভ হাসিমুখে আরুর দিকে হাত বাড়িয়ে দেয়। হাই কিউটিপাই, আইম সৌরভ। হোয়াট ইজ ইউর নেইম? আরু কিছুটা বিরক্ত হয়ে হ্যান্ডশেক না করেই ঠান্ডা গলায় বলে, আরু। নাইস নেম, আই লাইক ইট। সৌরভের চোখে দুষ্টুমির ঝিলিক। আরাধ্য এবার সৌরভের দিকে কড়া দৃষ্টিতে তাকায়। তার চোখে রাগের স্পষ্ট ছাপ। ঠান্ডা গলায় বলে, আই লাইক ইট মানে কি? সৌরভ হেসে আরাধ্যর কাঁধে হাত রাখে, তারপর সাইডে টেনে নিয়ে ফিসফিস করে বলে, দোস্ত তোর বোনকে আমার বেশ পছন্দ হইছে। প্লিজ একটু সেটিংটা করাই দেহা। আরাধ্যর ভেতরটা যেন আগুন হয়ে জ্বলে ওঠে। কত বড় সাহস সৌরভের নিজের বউয়ের সাথে সেটিং করানোর কথা বলছে। মুহূর্তেই রাগে ফেটে পড়তে ইচ্ছে করে তার। ইচ্ছে করে ক্যাম্পাসের মধ্যেই সৌরভকে গণধোলাই দিতে। নিজেকে শান্ত করে ঠান্ডা স্বরে বলল, এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল সৌরভ। তা না হলে মোটেও ভালো হবে না। কথাটা বলেই আরুর হাত ধরে চলে গেল আরাধ্য। আরাধ্যর আরেক ফ্রেন্ড শান্ত আরাধ্যর যাওয়ার পানে তাকিয়ে বলল, আরাধ্য চেতে গেল কেন? সৌরভ মুচকি হেসে বলল, বড় ভাই তো, বোনের গার্ডিয়ান হচ্ছে। ব্যাপার না ম্যানেজ করে নিব আরাধ্যকে। আর মেয়েটা সিঙ্গেল হলে আটকায় কে আমাকে? আরাধ্য আরুকে নিয়ে রিমির কাছে গেল। রিমি খাবার সাজাচ্ছিল ঘাসের উপর বিছানো চাদরের উপর। আরু আর আরাধ্যকে দেখে বলল, এসে পড়েছিস তোরা? অপেক্ষায় ছিলাম তোদের। আর আরু এদিকে আসো। আরু বিস্ময় হলো তার মুখে নিজের নাম শুনে। চিনে তাহলে তাকে? আরু এগিয়ে গিয়ে বসল। খুব মিষ্টি দেখতে তুমি। আরাধ্য তো আমাদের দাওয়াতি দেয়নি বিয়েতে। আমরা কি গিফট ছাড়া যেতাম বলো? একদম বাজে কথা বলিস না তো রিমি। তোর কথা শুনে আরুকে আনাটাই ভুল হয়েছে। কেন, কি হইছে? ওই সৌরভ। সৌরভ, কি থামলি কেন? সৌরভ আসছে বলে থেমে গেল আরাধ্য। আরুর মন খারাপ হলো আরাধ্যর ওমন কথা শুনে যে তাকে আনাটা ভুল হয়েছে। আরাধ্য সময় গুনতে লাগলো কখন সে এখান থেকে চলে যাবে আরুকে নিয়ে। সন্ধ্যার দিকে আসলো সন্ধ্যাদের নিয়ে বের হতে। আয়ুষ আরশি পেছনে বসেছে গাড়ির। সন্ধ্যা সামনে। আশার একটা গোলাপ এনেছিল, সেটা সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ফর ইউ মাই লাভলি ওয়াইফ। আয়ুষ সেটা দেখে ফেলল। সামনের দিকে ঝুঁকে বলল, চাচ্চু তুমিও মামুনিকে ফুল দিলে আমিও দিয়েছি। কাকে, তোমার মামুনিকে? না না, মামনিকে তো দেওয়ার জন্য তুমি আছো। আমি তো আরশিকে দিয়েছি। আরশির তো কেউ নেই ফুল দেওয়ার জন্য। সেজন্য আমিই দিয়েছি। আশার সন্ধ্যার দিকে একবার তাকালো। সন্ধ্যা গোলাপের দিকে তাকিয়ে আছে। আশার ভেবে পায় না আয়ুষের ভবিষ্যৎটা আসলে কেমন হবে। এই ছেলে কি এমনই থেকে যাবে বড় হলেও? যদি আরশি তাকে বিয়ে না করে তখন এই ছেলে কি করবে? হার্ট অ্যাটাক করে তো মরেই যাবে বোধ হয়। পুরো আকাশটা আজ মেঘলা। মন খারাপ করে বসে আছে বেকনিতে আরু। থেকে থেকে আকাশটা ডেকে উঠছে। আরাধ্য সবেই ফিরেছে ভার্সিটি থেকে। সারা রুম জুড়ে আরুকে না পেয়ে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসতেই দেখে বেকনিতে বসে আছে আরু। আরাধ্য চেয়ার টেনে পাশে বসে পায়ের উপর পা তুলে বলল, কিরে এখানে কেন তুই? আরু ছোট্ট করে জবাব দিল, এমনি। মান খারাপ? মন খারাপ থাকলেও তাতে আপনার কি? আরে বল, মনটা ভালো তো করে দিতে পারি। গতকাল ভ্যালেন্টাইন্স ডে ছিল। তো? তো মানে? আমার কি কিছু প্রাপ্য ছিল না?
সেম টু ইউ। আমার কি বাসর রাতে কিছু প্রাপ্য ছিল না? আর তাছাড়া এসব ভ্যালেন্টাইন্স ডেতে পালন করে ভালোবাসার মানুষজনেরা। আমরা অমন নাকি? আমরা কাজিন, যাকে বলে তুই আমার চাচির পেটের বোন। আরুর রাগ হলো। তো বিয়ে করছেন কি করতে? অনেক কিছুই করতে। বাট তুই কিছুই করতে দিসনি। আপনি একটা ডাহা লু ইচ্ছা জানেন? একটু লু ওচামিপোনা তাহলে করি? করে দেখেন, দাঁত ভেঙে দিব। আরাধ্য নিজের মুখটা এগিয়ে নিল সাথে সাথে আরুর দিকে। ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলল, ভেঙে দেখা দাঁত। আরু গলা চেপে ধরল আরাধ্যর। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলল, খালি লু ওচামি করতে পারেন? চকলেট ডেতে না চকলেট দিছেন, রোজ ডেতে রোজ দেননি, ট্যাডি ডেতে ট্যাডি দেননি, কিস ডেতে তো কিসও দেইনি। সেটাও বল। আমি বাড়ি যাব। কোন সুখে? আপনার দুঃখে। মানুষজন কি সুন্দর শাড়ি পরে ঘুরল গতকাল। কিন্তু আমি কি করলাম? টানা 3 দিন বাসার ভেতরই পড়ে রইলাম। ওই তুই কি নিজেরে বিশ্ব সুন্দরী মনে করস? আরু বিরক্ত হয়ে বলল, হ, আইছে আমার বিশ্ব সুন্দরী। আলকাতরা। তোরে যদি শাড়ি পরাইয়া বাইরে নিয়ে যাই, তাইলে আমার মানসম্মান থাকবে নাকি? মানে? মানে হলো এই যে এমনিতেই তুই কালিতারা, তার উপর আমার মতন হ্যান্ডসাম ছেলের সাথে তোকে নিলে তো সুন্দরী সুন্দরী মেয়েরা পটবে না। আপনি কি মেয়ে পটাতে চান? আরও বিয়ে করবেন সেজন্যই কি আপনার ফ্রেন্ড দের সামনে সেদিন আমায় কাজিন বলে পরিচয় দিলেন? 4 বিয়ে কিন্তু জায়েজ রে আরু পুরুষের উপর। এক বউয়ের মন জুগিয়ে চলতে পারেন না, আবার 4 বিয়ে করার স্বপ্ন দেখেন। আমার একটা ড্রিম 4 বিয়ে করার। আমার বাড়িটাই আমার বউদের আনাগোনায় মুখরিত হয়ে থাকবে। আমি হসপিটাল থেকে ফিরলে একজন পানি আগায় দিবে, আরেকজন আপনারে হিসু হাগু করাতে নিয়ে যাবে, আরেকজন আপনাকে ফিটার খাওয়াবে। তাই তো, সর তুই আমার মুডের গুষ্টি শুদ্ধ করে দিলি। ভার্সিটি যাস না কেন? মানুষের নকশা দেখার ইচ্ছে নেই সেজন্য যাচ্ছি না। কাল থেকে যাব। কাল তো দাওয়াত আছে। কিসের? আমার মামার বাড়িতে। মানে নিখিল মামার বাড়িতে। আরু হো হো করে হেসে ফেলল কথাটা শুনে। বলদের মতন হাসছিস কেন? এই যে মামনির এক্সকে আপনি মামা ডাকছেন। কজনের এমন ভাগ্য বলুন তো, মায়ের এক্সকে মামা ডাকার। আরাধ্যর রাগ হলো। গম্ভীর গলায় বলল, কথা মেপে বলবি, আর পিচ্ছি পিচ্ছির মতন থাকবি। কিসের পিচ্ছি আমি? আপনার থেকে কয়েক মাসের ছোট আমি। অতীত টানছিস কেন? তোর ছেলেপেলেও তো নীরাকে ফুপি খালা ডাকবে। ডাকলে ডাকবে। আমিও তো ডাকছি। যা খাবার নিয়ে আয়। সারাদিন শুয়ে বসেই খাচ্ছিস। আমার মা যে খেটে খেটে রাধে। হেল্প করতে পারিস না? মামুনি দেয় না তো হেল্প করতে? জোর করে করবি? বউ তুই এ বাড়ির। সংসার সামলানো শিখতে হবে না? আচ্ছা, নিয়ে আসতেছি খাবার। আরু চলে যায়। আরাধ্য ল্যাপটপে বসে কিছু কাজ করতে থাকে। এর মধ্যে আয়ুষ ফোন দেয়। আরাধ্য রিসিভ করতেই আয়ুষ বলে, আসসালামু আলাইকুম ব্রো। আরাধ্যর কপাল কুঁচকে আসে। সূর্য আজ কোন দিকে উঠেছে রে? শুরুতেই সালাম দিলি। সূর্য তো রোজ পশ্চিমেই উঠে ব্রো। আরাধ্য ধমক দিয়ে বলল, হোক ব্যাডা, সূর্য পূর্ব দিক দিয়ে উঠে। আচ্ছা হলো, সালামের যে জবাব দিতে হয় এটা শিখনি? ওয়ালাইকুমুস সালাম। এখন বল, কেন ফোন দিছিস? কেন রাগ করেছ? কাজ করতেছি। আচ্ছা শোনো, বলতেই তো বলেছি। তোমরা তো আমাকে দেখতে পারো না তাই না? হ্যাঁ, তাতে কি এখন? ভাবছি আমি চলে যাব। কোথায়? কোথায় যাওয়া যায় বলো তো? আমাদের বাড়ি চলে আয় ধান্ধাবাজ। সত্যি? হু। আচ্ছা এখনই আসতেছি। আরাধ্য ফোন কেটে দিল। আরু খাবার নিয়ে আসলে সেটা খেয়ে নেয়। তোর ভাই আসতেছে। আরু ভ্রু কুঁচকে বলল, কেন? পিন্ডি চটকাতে। সব সময় আমার ভাইকে নিয়ে এমন কথা কেন বলেন? মধু নেই আপনার মুখে? তোর মুখ দিয়ে মনে হয় মধু চুইয়ে চুইয়ে পড়ে সব সময়। ঝগড়া ছাড়া আর কি কিছুই পারেন না? পারি তো। কি পারেন? আদর করতে। ওটা আদর না, স্রেফ যন্ত্রণা। তোর কাছেই এমন উদ্ভট জিনিস মনে হবে। থাক তুই তোর রুমে। চললাম আমি। আরাধ্য নিচে নামল। মাকে কারো সাথে ফোনে কথা বলতে দেখে বলল, কার সাথে ফোনে কথা বলছো? তোর বাবা। ওহ, আমি বের হলাম একটু। কোথায় যাচ্ছিস? আয়ুষ আসতেছে। এগিয়ে নিয়ে আসি। আচ্ছা, আসার পথে ফুচকা নিয়ে আসিস তো। আরু সকালে বলেছিল ওর খেতে ইচ্ছে করছে ভীষণ। বেয়াদব মেয়ে, তাকে কেন বলল না? তাহলে তো আসার পথে নিয়ে আসতো। আরাধ্য মাথা নেড়ে চলে আসলো। বাড়ি থেকে কিছুটা দূরে আসতেই আয়ুষের দেখা মিলল। সাহেব একদম নায়ক সেজে হেঁটে আসছে। চোখে আবার সানগ্লাসও আছে, হাতে ঘড়িটাও দেখা যাচ্ছে। আয়ুষ এগিয়ে আসলো। হেই ব্রো, কেমন লাগছে আমায়? লুকিং গুড না? হ্যাঁ। চল। হয়ার? ফুচকার দোকানে। ব্রো তুমি এত ভালো হলে কবে থেকে? আমাকে ফুচকা খাওয়াবে? ও মাই গড। চলো চলো। থামো ভাই। তোরে খাওয়াবো না, তোর বোনের জন্য নিব।
তুই খেতে চাইলে খাইস, সমস্যা নাই। আয়ুষ 2 প্লেট খেলো, 1 প্লেট ফুচকা আর আরেক প্লেট চটপটি। আরাধ্য 200 টাকার ফুচকা প্যাকেট করে নিল। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে গেল। বসার ঘরে আরু আর মা ছিল। মায়ের হাতে ফুচকা দিয়ে চলে আসলো রুমে আরাধ্য। আরু ফুচকা দেখে খুশি হয়। তড়িঘড়ি করে প্লেটে সাজিয়ে আরশিকে ডেকে খাওয়া শুরু করে সন্ধ্যাকে নিয়ে। আয়ুষকে খেতে বললে আয়ুষ না করে। সে খেয়ে এসেছে জানায়। সন্ধ্যা খাওয়ার ফাঁকে আয়ুষকে জিজ্ঞেস করে, পড়াশোনা কেমন চলছে? গুড চলছে। সামনেই তো পরীক্ষা। ভালো নম্বর পাবে তো? ভালো নম্বর পাবো কি না জানি না, তবে পাস করব, এটাই অনেক। খাওয়া শেষ করে আরু রুমে এসে আরাধ্যকে থ্যাঙ্কস জানালো ফুচকা আনার জন্য। আরাধ্য মুখ বাঁকিয়ে বলল, তোর জন্য আনছি নাকি আমি? মা বলেছে সেজন্য এনেছি। আরুর মুখ চুপসে যায়। আপনি ধন্যবাদ পাওয়াটা ডিজার্ভই করেন না। সেটা তোর একাই মনে হয়। ঘুমাবো আমি। লাইট নেভা। এত তাড়াতাড়ি? তো কি রাত জেগে তোর সাথে ইটিসপিটিস করব? আরু লাইট নিভিয়ে দিল। আরাধ্য ঘুমানোর চেষ্টা করল। কয়েকটা দিন ধরে প্রচুর প্যারা যাচ্ছে ভার্সিটিতে। এক সময় আরাধ্য ঘুমিয়ে গেল। এই ঘুম ভেঙে গেল মাঝরাতে কারো ফোন আসায়। আরাধ্য ফোন হাতড়ে নম্বরটা দেখল। সৌরভ ফোন করেছে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বলল, কিরে এত রাতে ফোন কেন দিলি? কোনো সমস্যা? আরাধ্যর কথায় সৌরভ নড়েচড়ে উঠে। হ্যাঁ একটা সমস্যা দোস্ত। কি সমস্যা বলবি তো? দোস্ত তোর কাজিনের ফোন নম্বরটা দেস না। আমি একটু কথা বলতাম। কোন কাজিন? আরে সেদিন যে নিয়ে আসলি ভার্সিটিতে আরু নাম। আরাধ্যর ঘুম সব উবে গেল। মাথা ঠিক আছে তোর শালা? শালা বলিস না। আমার কোনো বোন নাই আরাধ্য। আমার বউয়ের ভাই বানাইছি তোকে। সো আরুর দিকে নজর দেওয়া বন্ধ কর। মানে? মানেটা সিম্পল। আরু সিঙ্গেল নাই। ও মিঙ্গেল। ওর বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড না জামাইও আছে ভাই। ওর জামাই শুনলে তোরে আস্ত জবাই দিবে। আগে বলবি না শালা। হুদাই টাইম নষ্ট করে না ঘুমিয়ে আমি চোখের নিচটা কালি করলাম। এখন তো বললাম। সো ভালো হয়ে যাও। আশ্চর্য, আমি তো ভালোই ছিলি এক সময়। এখন খারাপ হয়ে গেছিস। আচ্ছা রাখি ফোন। ঘুমা। আরাধ্য ফোন কেটে ফোনটা রাখতেই দেখলো আরু তার দিকে তাকিয়ে আছে। কিরে ঘুমাসনি? ঘুমিয়েছিলাম। আপনার আওয়াজ শুনে জাগলাম। সৌরভ ভাইয়া ফোন দিছিল? হ। কি বলল? কি আর বলবে? আমায় পছন্দ করে? হ। কত বড় সাহস ভাব। আমার কিন্তু তাকে বেশ পছন্দ। কথাটা বলতে দেরি কিন্তু বালিশটা আরুর মুখে ছুঁড়ে দিতে দেরি হলো না আরাধ্যর। আরু তবলা খেয়ে গেল। 13 ব্যাটারি তুই আরু, ছি ছি ছি। স্বামীর বন্ধুকে তুই? ছি আরু। এ আমি কেমন মেয়ে বিয়ে করলাম খোদা। কয়েকদিন পর তো এই মেয়ে সোজা পালিয়ে যাবে আমার বাড়ির মানসম্মানকে ঝাঁটা দেখিয়ে। এ খোদা, এমন দিন দেখার আগে আরুকে তুমি তুলে নাও। আরু ঝাড়া দিয়ে বালিশটা ফেলে দিয়ে দাঁত চেপে বলল, আপনি করলে সভ্য পুরুষ আর আমি করলেই 13 ব্যাটারি? আপনাকে বিয়ে করে আমার জীবন খানা শেষ। দ্বিতীয় বিয়ে করতে হবে আপনাকে রেখে। যা কর গা। আমি না করছি নাকি? কে করবে তোরে বিয়ে? সৌরভ? জীবনেও না। আরু বাঁকা হেসে বলল, রনি আছে কি করতে তাহলে? মেরেই ফেলবো তোকে আরু। তারপর জেলে বসে শক্ত রুটি আর সবজি খাবো। বিকেলে নিখিলদের বাড়িতে আসে আরু আর আরাধ্য। খাবার টেবিলটা সাজানো হরেক রকমের খাবারে। টেবিলে বসে খাবার খাচ্ছে এখন আরু আরাধ্য। কিছুটা দূরে সোফায় বসে আছে নীরা। সন্ধ্যা আসার কথা থাকলেও তারা আসেনি। নিখিলের বউ তিতলি সন্ধ্যার থেকে জেনেছে আরাধ্যর পছন্দের সব খাবার, তারপর সেই মোতাবেক রান্না করা হয়েছে। যার কারণে খুব তৃপ্তি করে খাচ্ছে আরাধ্য। সেটা দেখে আরু ফিসফিস করে বলল, খুব মজা তাই না? আরাধ্য আরো কয়েক পিস মাংস তুলে নিয়ে বলল, আসলেই সেই স্বাদ। কথাটা বলে তিতলির দিকে তাকিয়ে বলল, মামি তোমার হাতে কিন্তু জাদু আছে। রান্নার হাতটা জম্পেশ। আজকের রান্নাটা এত দারুণ করে রেঁধেছ কি বলবো। দেখো কত খাচ্ছি আজ। তিতলি হেসে বলল, খেতে তো মানা নেই। তোমাদের জন্যই এই আয়োজন। আর এই রান্নাগুলো তো আমি করিনি। মাংস মুখে নিতে নিতে বলল, তাহলে কে করেছে? তোমার শাশুড়ি। আম্মা রাঁধেনি, নীরা রেঁধেছে। কথাটা শেষ করেই তিতলি রান্নাঘরে যায় ফ্রিজ থেকে দই আনতে। আরাধ্য যেন মুখের ভেতর থাকা মাংসটা চিবাতে ভুলে গেল। আর চোখে তাকালো আরুর দিকে। আরু তার দিকেই তাকিয়ে আছে। গরুর মাংসের বাটিটা আরাধ্যর দিকে এগিয়ে দিয়ে আরু বলল, অনেক স্বাদ। পেট তো ভরে নি। একদম পেট ভরে খাবেন। এভাবে এত স্বাদ করে খেতে আমি কখনোই দেখিনি আপনায়। নীরা তোমার হাতের প্রশংসা করল তোমার ভাইয়া। আসলেই তোমার রান্নার হাতে অনেক ভালো। ভীষণ সুস্বাদু। আমার যদি রান্নার হাতটা ভালো হতো তোমার মতো, তাহলে কতই না ভালো হতো। নীরা ঘাড় বেঁকিয়ে তাকালো। ম্লান হেসে বলল,
রান্নার হাত আমার ভালো হলেও ভাগ্য আমার ভালো না আরু আপু। কিন্তু তোমার রান্নার হাত ভালো না হলেও ভাগ্যটা অনেক ভালো। রান্নার হাত বদলানো যায় কিন্তু ভাগ্য বদলানো যায় না। তোমার রান্নাও আস্তে আস্তে মজাদার হবে। আমার ভাগ্য ভালো? ভীষণ। বোকা মেয়ে তুমি নীরা। হয়তো। আচ্ছা খাওয়া শেষ করো। আমি পড়তে গেলাম। সামনে এক্সাম তো, না পড়লে এক্সামে আবার ফেল করব। নীরা চলে গেল। আরু আরাধ্যর দিকে তাকিয়ে বলল। নীরা বলল আমার ভাগ্য নাকি ভালো। কিন্তু আমি তো দেখতে পেলাম আমার ভাগ্য নীরার চেয়েও খারাপ। আরাধ্য ভ্রু কুঁচকাল। প্লেটে থাকা ভাত আর মাংসের ভেতর হাত ধুয়ে বলল। মানে? মানেটা কি বোঝার মতন বয়স আপনার হয়নি? নীরা আমার ভাগ্য ভালো বলল একমাত্র আপনাকে বিয়ে করাই। ও ভাবছে ওর সাথে আপনার বিয়ে হলে ও সুখী হতো। কিন্তু আপনার সাথে ওর বিয়ে হলে ও তো সবচেয়ে বেশি দুঃখী হতো। যেমন আপনাকে বিয়ে করে আমি অসুখী। আমাকে বিয়ে করে তুই অসুখী মানে আরু? তোকে দিয়ে তো বাড়ির তেমন কাজ করানো হয় না, আমার মা তো ওসব জল্লাদ শাশুড়ির মতন তোকে টর্চার করে না। আমার বোন তো ওসব কুটনি ননদের মতন কুটনামি করে না। আমিও তো ওসব স্বামীর মতন তোকে। আরাধ্যকে থামিয়ে দিয়ে আরু বলল। ভালোবাসেন না? আপনি তো আর সব স্বামীর মতন আমায় ভালোবাসেন না। কেন বাসেন না? আরাধ্য আশেপাশে তাকিয়ে বলল। আরু বইন দেখ, এটা খাবার টেবিল। তাও আমাদের বাড়ির না, মাইনষের বাড়ির। চুপচাপ খা। আমাদের বাসায় ফিরে বেডরুমে গিয়ে এসব নিয়ে তর্কাতর্কি করব। আরু এটো হাত ধুয়ে বলল। বোন কেন বলছেন আমায়? বউ হই আমি এখন আপনার। আমার খাওয়া শেষ, এখন বাসায় চলুন। তিতলি দই নিয়ে ফিরল। আরু আরাধ্যর খাওয়া শেষ দেখে বলল। দই খাও। আরু দইয়ের দিকে তাকিয়ে বলল। না না আন্টি, দই খাবো না। পেটে আর জায়গা নেই একটুও। আসলে মামুনি মেসেজ দিয়ে জানালো তাড়াতাড়ি বাসায় ফিরতে। আমাদের যেতে হবে। আরাধ্য ভ্রু কুঁচকাল। মিথ্যা কেন বলছে আরু? কই মা তো কোনো মেসেজ দিয়ে বলেনি তাড়াতাড়ি বাসায় ফিরতে। আর বেশিক্ষণ রইল না, তারা চলে আসলো। গাড়িতে বসে হাঁসফাঁস করতে লাগলো আরু। আরাধ্য দেখে সেটা বলল। কিরে বয়লার মুরগির মতো হাঁসফাঁস করছিস কেন? গরম লাগছে? এসি তো চলতেছে। আরু দাঁত চেপে বলল। কই হাঁসফাঁস করতেছি? এই তো আমি সচক্ষে দেখলাম। করোনার প্রান্ত নখে পেঁচিয়ে বারবার সামনে তো জানালা দিয়ে বাহিরে তাকাচ্ছিস। আমার ওয়াশরুমের চাপ পাইছে। তাড়াতাড়ি গাড়ি চালান, পিঁপড়ার মতন না চালিয়ে। ভালো হইছে। আমি এখন আরো স্লো গতিতে গাড়ি চালাবো। বাসা থেকে বের হবার সময় জানিস না ওয়াশরুম সেরে আসতে হয়। তখন তো পাইনি। ভালো হইছে, এখন চেপে বসে থাক। খবরদার আমার গাড়ি ভেতর আবার করে ফেলিস না। তাহলে কিন্তু তোর খবর আছে। বকবক না করে গাড়ি চালান জোরে। আর তা না হলে আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা কিছু থাকলে ওখানে গাড়ি থামান। আমার সত্যি ভীষণ চাপ পাচ্ছে। সামনে একটা রেস্টুরেন্ট থাকায় আরাধ্য সেটার সামনে গাড়ি থামালো। তারপর ভেতরে ঢুকে ওয়েটারকে ডেকে লেডিস ওয়াশরুমটা কোন দিকে জেনে আরুকে নিয়ে গেল। আরু মিনিট পাঁচেক পর ক্লান্ত হয়ে ফিরল। হাঁটতে শুরু করে বলল। চলুন। আরাধ্যর হাতে প্যাকেট। সেটা দেখে আরু বলল। প্যাকেটে কি? খাবার। সে কি এত খেয়েও আপনার পেট ভরেনি? নীরার রান্না এত জম্পেশ ছিল? তোর কি মাথায় কমন সেন্স নাই? থাকবে না কেন? মনে তো হচ্ছে নেই। আছে। এখন বলুন খাবার কেন নিলেন? রেস্টুরেন্টে ঢুকেছি। তাদের ওয়াশরুম ব্যবহার করলি। এখন তাদের রেস্টুরেন্ট থেকে কিছু না কিনেই বেহুদা বেককলের মতন চলে যাব? ওহ আচ্ছা চলুন এখন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠল দুজন। আরাধ্য গাড়ি চলাতে লাগলো। আরু এখন চিল মুডে গাড়ির দরজার গ্লাসটা খুলে বা হাতের কনুইয়ে ভর দিয়ে হাতের তালু গালে ঠেকিয়ে বাহিরটা দেখতে লাগলো। বাহিরের দমকা হাওয়া খেলে গেল আরুর দেহ জুড়ে। চুলগুলো এলোমেলো হয়ে খেলতে লাগলো বাতাসের সাথে মিলে। আরাধ্য সেটা দেখে বলল। হাত খোপা করে রাখতে পারিস না চুল? বলিউড অভিনেত্রীদের মতন ভাইব নিচ্ছিস কেন? কারণ আমি নায়িকা সেজন্য। আরাধ্য মুখ বাঁকিয়ে বলল। সিরিয়াসলি? এনি ডাউট? নো। বাসায় এসে গেছি। নাম। আরু নামলো গাড়ি থেকে। বাসার ভেতর ঢুকে দেখল বসার ঘর পুরো ফাঁকা। আরু সন্ধ্যার রুমের দিকে চলে গেল। গিয়ে দেখল সন্ধ্যা শুয়ে আছে। আরু এগিয়ে গিয়ে পাশে বসে শরীরে হাত দিয়ে বলল। মামুনি শরীর ঠিক আছে? সন্ধ্যা কেঁপে উঠল জ্বরে। বিকেলের পর থেকে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। রাতের রান্নাটা করার সাহস হয়ে উঠেনি এই শরীর নিয়ে। আরু আরাধ্যকেও বলে নি ফোন দিয়ে। কারণ একটা জায়গায় গেছে শুধু শুধু জানিয়ে নষ্ট করতে চায়নি। আর আশার তাকে জানালে তৎক্ষণাৎই সব কাজকর্ম ফেলে চলে আসতো বলে আরও জানায়নি। আর সে এতক্ষণ জলপট্টি দিচ্ছিল। মেয়েটার চোখ দুটো কি যে ছলছল করছিল তখন। এই তো একটু আগেই রুমে গিয়ে পড়াশোনা করতে বলেছে। মেয়েটা যেতে চায়নি। সন্ধ্যা জোর করেই পাঠালো। আশ্বস্ত করে বলল সে এখন ঠিক আছে। কিন্তু ঠিক নেই। জ্বর কমার বদলে বেড়ে চলছে।
আরু শরীরে হাত দিতেই বুঝল শরীরে জ্বর। জ্বরের তীব্রতা এখন এতই যে সন্ধ্যা ঠিক মতন চোখও মেলতে পারছে না। আরাধ্য সবেই গাড়িটা পার্ক করে বাসার ভেতর ঢুকল। আর তখনই আরুকে দৌড়ে ছুটে আসতে দেখে আরাধ্য বলল। এসেই দৌড়াদৌড়ি শুরু করে দিলি বেয়াদব। আরু আরাধ্যর হাত টেনে বলল। মামনির অবস্থা খারাপ আরাধ্য ভাই। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। চোখ মেলেও তাকাতে পারছে না। হসপিটালে নিতে হবে। আরাধ্যর মস্তিষ্ক এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। বিষয়টা মস্তিষ্ক অবধি গিয়ে ঠেকতেই আরাধ্য ছুটে মায়ের রুমে আসলো। মায়ের পাশে বসে মায়ের মাথাটা কোলে নিয়ে গালে আলতে করে থাপ্পড় দিয়ে অস্থির কণ্ঠে বলল। মা চোখ খুলো। এত জ্বর শরীরে জানাওনি কেন? মা শুনতে পারছো আমার কথা? আরু আরশি কোথায় দেখতো? আরাধ্য ততক্ষণে তার মাকে পাজা কোলে নিল। হসপিটালে নিতে হবে। অবস্থা ভয়াবহ। আরু আরশির রুমে আসলো। পুরো রুম ফাঁকা। আরশি নেই। আরু পুরো বাড়ি জুড়ে খুঁজল। না, আরশি কোথাও নেই। মেয়েটা গেল কোথায়? এখন আরাধ্যকে কিভাবে বলবে যে আরশি নেই বাসায়? আরাধ্য গাড়িতে অপেক্ষা করল আরশি আরুর। এখনো আসতে না দেখে ইচ্ছে করল দুটোকে গিয়ে এক রামধমক দিতে। জানালা দিয়ে বাড়ির দিকে তাকাতেই আরুকে একা আসতে দেখে ভ্রু কুঁচকাল। আরু এগিয়ে আসতেই আরাধ্য জিজ্ঞেস করল। আরশি কোথায়? ওকে তো নিয়ে আসতে বললাম। আরাধ্য ভাই, তুতলাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? দেখ এমনিতেই মায়ের অবস্থা ভালো না। হসপিটালে নিতে হবে কুইক। আরু এবার কেঁদে বলে উঠল। আরশি বাসায় নেই। আমি তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজছি। ও কোথাও নেই। এই মেয়ে গেল কোথায়? এখন আমি কি করব? মাকে দেখব নাকি আরশিকে খুঁজব? আপনি মামুনিকে নিয়ে যান। আমি বাসায় থাকি। সিদ্দিকের বাসায় দেখিনি। হয়তো ও বাসায় থাকবে। আপনি হসপিটালে যান। আমি চাচাকে ফোন করে বলতেছি। আচ্ছা, পেলে জানাস আমায়। আরু সিদ্দিকদের বাসায় গেল। সিদ্দিকের আম্মুকে জিজ্ঞেস করল আরশি এসেছে কিনা। সিদ্দিকের মা জানালো আরশি আসেনি। আরুর বুক ধক করে উঠল। ইন্ট্রোভার্ট মেয়েটা আচমকা কোথায় চলে গেল? আরু ফোনটা নিয়ে বাসায় কল দিল। কণা সবেই বের হচ্ছিল বাসা থেকে। আরুর ফোন পেয়ে কণা অস্থির গলায় জিজ্ঞেস করল। হ্যাঁ রে, সন্ধ্যার অবস্থা এখন কেমন? জ্বর কমেছে নাকি বেড়েছে? আরু কিছুটা অবাক হলো। তার মা কি করে জানলো কথাটা? তুমি জানলে কি করে? আরশি জানালো বলেই তো জানলাম। সন্ধ্যার ফোনটাও তো বন্ধ বলছে। আরশি তোমাদের ওখানে? হ্যাঁ, কাঁদছে অনেক। আচ্ছা, আমি আসতেছি। আরু ফোনটা রেখে একটা রিকশা ডেকে বাসার দিকে গেল। বাসার কাছে আসতেই রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে বাসায় ঢুকল। মায়ের পাশে গুটিসুটি হয়ে বসে আছে আরশি। তার সামনের সোফায় আয়ুষ বসে আরশিকে দেখছে। আরু এগিয়ে গেল আরশির কাছে। গিয়ে ডাকল। আরশি আরুকে দেখামাত্রই জড়িয়ে ধরল। কান্নারত অবস্থায় বলল, আপু আম্মু। আরু সযত্নে আরশির গালে চোখে লেগে থাকা জল মুছে বলল, ভাইয়া হসপিটালে নিয়ে গেছে। তুমি মামুনিকে একা রেখে এই বাসায় এসেছো কেন? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো তোমার তখন? আম্মুর কষ্ট হচ্ছিল। আম্মুর কাছে থাকতে দিচ্ছিল না আম্মু। আব্বুকেও ফোন দিতে দিচ্ছিল না। সেজন্য কাকিয়ার কাছে চলে এসেছি কাকিয়াকে সাথে করে নিয়ে আম্মুকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য। আরু বুকের সাথে চেপে ধরল ছোট্ট আরশিকে। চলো, মায়ের কাছে যাবে। কণা আর আয়ুষও আসলো সাথে। হাসপাতালে পৌঁছানোর পরপরই সন্ধ্যাকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা পরীক্ষা করে জানালেন, তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট, শরীরে পানিশূন্যতা হয়ে গেছে। ইমিডিয়েট স্যালাইন লাগবে। আরাধ্য ডক্টরের কথাগুলো শুনে আরও চিন্তিত হয়ে পড়ে। নার্স এসে দ্রুত সন্ধ্যাকে স্যালাইন লাগিয়ে দিল। ডাক্তারের কথায় বোঝা গেল সন্ধ্যার শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে, যার ফলে তার হাই ফিভার হয়েছে। রক্ত পরীক্ষার জন্য স্যাম্পল নেওয়া হলো। এর মধ্যে আশারও চলে আসলো। একটা ইম্পর্ট্যান্ট কাজে হসপিটালের বাহিরে ছিল। আরুর ফোন পেয়েই ছুটে চলে আসে। আরাধ্যর কাছে এগিয়ে এসে জানতে চাইল, তোর মা ঠিক আছে তো? আরাধ্য করিডোরে থাকা বেঞ্চটায় বসে পড়ল। জ্বরের তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট, শরীরে পানিশূন্যতা হয়ে গেছে। আশার ছুটে গেল ডক্টরের কাছে। ডক্টর, সন্ধ্যার অবস্থা এখন কেমন? ডক্টর ফরিদ জানালো, শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তীব্র জ্বরের কারণে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। আমরা দ্রুত ওষুধ ও ইঞ্জেকশন দিয়েছি ডক্টর আশার, তবে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। তারপর বলতে পারবো। আশার সোজা সন্ধ্যার কাছে চলে গেল। বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছে তার প্রিয়তমা। হুঁশ নেই। আশার পাশে গিয়ে টুল টেনে বসল। বা হাতে লাগানো ক্যানোলা। আশার সেই হাতটার উপর নিজের হাত ছুঁয়ে দিল। কিছুক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে সন্ধ্যার কপালে গাঢ় চুম্বন এঁকে দিল। কেবিনের বাহিরের দরজা থেকে আরু আর আরাধ্য সেটা দেখল। আরু আর চোখে তাকালো আরাধ্যর দিকে। আরাধ্য চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে।
বোধ হয় কান্না আটকে রাখার ভীষণ যুদ্ধ চলছে ওই চোখ দুটোয়। পুরুষ মানুষের এই এক সমস্যা, তারা মন খুলে কাঁদতে পারে না। কান্না যেন সব মেয়েদের জন্য সৃষ্টি করা। কান্না যেন পুরুষদের জন্য হারাম। কিন্তু আরুর মতে কান্না পেলে কেঁদে নেওয়া উচিত। লোকসমাগমে মেয়েদের মতন কাঁদতে না পারলেও একাকী কেঁদে হালকা হওয়া উচিত। পুরো দুদিন হসপিটালে থেকে আজ বাড়ি ফিরেছে সন্ধ্যা। এই দুদিন বাসার সব কাজ আরশিকে স্কুলে দিয়ে নিয়ে আসা সব আরু একা হাতে করলেও রান্নার কাজে আরাধ্য তাকে অনেক হেল্প করেছে। দুজনে মিলে রেঁধেছে। আরাধ্য একটা রান্নার বই কিনে এনে দিয়েছে। আর বলেছে, ছি, এত বড় দামড়ি মেয়ে হয়েছিস অথচ রান্না পারিস না। এ তো মেয়ে জাতির জন্য লজ্জার বিষয়। তোর জন্য মেয়ে জাতি লজ্জিত হবে তা আমি কখনোই মানব না। হয় ফোন দেখে রান্না শিখবি, আর তা না হলে বই দেখে। রান্না কিন্তু তোকে শিখতেই হবে। সো শেখা স্টার্ট করে দে। আরু কিতক্ষণ বইটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এখন সকাল বিকাল বইটা মুখস্থ করে। এর মাঝে আজ আরুর কানে খবর আসলো আরাধ্যকে চট্টগ্রাম শহরে যেতে হবে কয়েকদিনের জন্য। তাদের মেডিকেল কলেজ থেকে আউটরিচ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেখানে আরাধ্য যাবে। যেহেতু আরাধ্যর মেডিকেল পড়া শেষ, এখন ইন্টার্নি করছে, তো প্রপার কয় দিনের জন্য আরাধ্য যাচ্ছে সেটা আরু জানে না। সেটা জানার জন্যই সে আরাধ্যর আশেপাশে বারবার ঘুরঘুর করছে। আরাধ্য ল্যাপটপে কাজ করতে করতে আরুকে বলল, যা তো আরু, ব্ল্যাক কফি বানিয়ে আনো, উইদাউট চিনি। সেদিনের মতন চিনি দুধ ঢেলে চা বানিয়ে আনিস না আবার। আরু বুঝে না এই পুরুষ মানুষগুলো কেন ব্ল্যাক কফি খায়। না আছে চিনি এতে আর না আছে দুধ এতে। জাস্ট গরম পানি ঢালো আর তার ভেতর কফি ঢেলে নিয়ে আসো। এটা কোনো কফি হলো? এজন্য বুঝি পুরুষ মানুষ এমন। তার গোষ্ঠীর সব পুরুষই এই ব্ল্যাক কফি খায়। গোষ্ঠীতে পুরুষ বলতে আছেই বা আর কে, তার বাবা, চাচা আরাধ্য আর আয়ুষ। আয়ুষটাও আজকাল ব্ল্যাক কফি খায়। প্রথম দিন খেতে গিয়ে তো একেবারে ওয়াক করে সব ফেলে দিয়েছিল। তারপর আরাধ্যর দেখাদেখি একটু একটু করে খাওয়া শিখতেছে। আরাধ্য এখনো আরুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি রে, যা না গিয়ে বানিয়ে আনো। কাল তো চলেই যাব। আরু মুখ বাঁকিয়ে বলল, এমন ভাবে বলছেন যেন একেবারে চলে যাচ্ছেন আর আসবেন না। আরাধ্যটি টেবিলের উপর দুপা রেখে বলল, ফিরে নাও তো, আসতে পারি। গ্রাম এলাকায় যাচ্ছি, শুনেছি ওখানে নেটওয়ার্কও ঠিক মতো পায় না। আচ্ছা, কতদিনের জন্য যাচ্ছেন? 15-17 দিনের জন্য। অনেক দিন। শান্তিতে থাকতে পারবি। আসলেই। কে কে যাচ্ছেন? আমি, সুমি, সৌরভ আর কিছু বড় ডক্টর। আমাদের চট্টগ্রামের দায়িত্ব এসেছে। আর বাকিগুলোর খবর জানি না। ওদের হয়তো অন্য বিভাগে পাঠানো হয়েছে। ওহো আচ্ছা, কাল বের হবেন কখন? আরাধ্য বিরক্ত হলো। ওহো, এত বকবক করছিয়া কেন? কফিটা নিয়ে এসে তারপর বকবক করে আরামসে শুনবো, তখন যা। আরু চলে আসলো কফি বানাতে। আসার আগে একবার সন্ধ্যার রুমে উকি দিল। মামুনি তার শুয়ে আছে। রুমে ঢুকে জিজ্ঞেস করল, কিছু লাগবে মামুনি তোমার? কিছু বানিয়ে আনবো? খাবে? সন্ধ্যা পাশ ফিরে বলল, না না, কিছু লাগবে না। শরীর এখন ভালো আছে? হু। আচ্ছা, কিছু লাগলে আমাকে ডাকবে কিন্তু। আমি গেলাম তোমার গুণধর পুত্রের জন্য কফি বানাতে। আরু 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিজের জন্য দুধ চিনি দিয়ে কড়া করে চা বানিয়ে রুমে ফিরে আসলো। কফির মগ আরাধ্যর হাতে দিয়ে আরু আরাধ্যর পাশে বসে বলল, ওই শুনুন। আরাধ্য ধোয়া ওঠা গরম কফিতে চুমুক দিয়ে বলল, বল, শুনছি। ওখানে গিয়ে আমাকে ভিডিও কল দিবেন। আমি দেখব গ্রামটা। আরাধ্য ঠান্ডা চোখে আরুর দিকে তাকালো। একটু আগে এই মেয়েকে সে কি বলল? ওভাবে তাকাচ্ছেন কেন? দিবেন না ভিডিও কল? একটু আগে কি বলেছি আমি? কি বলেছেন? বলিনি ওখানে নেটওয়ার্ক পায় না ঠিক মতো। আর আমি ওখানে পিকনিক করতে যাচ্ছি না আরু। তাতে কি ভিডিও করে রাখবেন? নেট পেলে হয় ভিডিও সেন্ড করে পাঠাবেন, আর তা না কল দিবেন। এত বুদ্ধি কই রাখিস তুই? ওই তো আপনার বেডের বালিশের তলায়। কাপড় গুছাবেন না? গুছিয়ে দে। ওকে। কি কি নিবেন বলুন, আমি গুছিয়ে দিচ্ছি। আরু আলমারি থেকে আরাধ্যর জামাকাপড় বের করল। আরাধ্য মুখে মুখে বলে দিল। আরু সুন্দর করে সেই মোতাবেক আরাধ্যর জামাকাপড় প্যাক করে দিল। আজকের রাতটা একটু অন্যরকম ছিল। ডিনার শেষ করে রুমে এসেছে আরু আর আরাধ্য। রুমের লাইট নেভানো ছিল। রুমে ঢুকতেই তারা দেখেছিল জানালার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো রুমরা আলোকিত করে তুলছে। আরু লাইট জ্বালাতে গেলে আরাধ্য মানা করে জ্বালাতে। আরু জ্বালায় না। আরাধ্য চেয়ার নিয়ে গিয়ে বড় বেলকনিটায় গিয়ে বসে। পেছনে পেছনে আরু আসে। আগে থেকেই একটা চেয়ার এখানে ছিল। আরাধ্য ইশারায় বসতে বলে। আরু বসে আকাশের দিকে তাকায়, কি সুন্দর আকাশ। রাতের এই আকাশটা যেন এক বিশাল নীল সিল্কের চাদরে মোড়া। জ্যোৎস্নার আলো মেঘের মাঝে সোনালি রঙে ছড়িয়ে পড়েছে, আর পৃথিবী যেন সেই আলোতে স্নান করছে। দূরের গাছগুলোর শীর্ষভাগ সাদা আভায় আলোকিত হয়ে গেছে, আর নিচে মাঠে বাগানে যেন কোনো এক রহস্যময় শীতলতা ভর করেছে।
হালকা ঠান্ডা বাতাস আরুর গা স্পর্শ করে যাচ্ছে, মনে হচ্ছে প্রতিটি শ্বাসে এই শীতলতার মিষ্টি অনুভূতি শুষে নিচ্ছে। বাড়ির গেটের সামনেই দারোয়ান তার লাঠি হাতে হাঁটছে আর বাতাসে তার পদধ্বনি ফিকে হয়ে আসছে। রাস্তায় কিছু গাছের পাতা হালকা ঝরে পড়ছে। কি অপরূপ সেই দৃশ্য! আরু আর চোখে তাকালো আরাধ্যর দিকে। আরাধ্যকে মুচকি হাসতে দেখে বলল, পাগলের মতন হাসছেন কেন? একটা জোকস মনে পড়ল সেজন্য। কিসের জোকস? বলা যাবে না। বললে কি হয়? না বললেই বা কি হয়? এখন তো আমি আপনার বউ। তো তো মানে? আপনার সব বলা উচিত আমায়। মম, ঠিক বলেছিস। আচ্ছা বল তো, পৃথিবীর সবচেয়ে সুন্দর সময় কোনটা? বলবো? হু, বলতেই তো বললাম। প্রিয় মানুষটার সাথে এমনই এক রাত পাশাপাশি বসে কাঁধে মাথা রেখে হাতে হাত রেখে মুহূর্তটা ফিল করা। তাহলে আমরা এত দূরে কেন? আমার কাঁধে মাথা রাখো, আর হাতে রাখো হাত। তারপর চল দুজন মিলে ফিল করি মুহূর্তটা। আরু মুখ বাঁকিয়ে বলল, আপনি আমার প্রিয় মানুষ নাকি? তাহলে কি অপ্রিয় নাকি? অবশ্যই। তাতেই আমি সই। অপ্রিয়র ভেতরও প্রিয় আছে মেয়ে। তাতে কি অর্থ তো আর এক প্রকাশ করে না দুটোর? মাঝেমধ্যে কিছু মানুষের মুখের ভাষা আই হেট ইউ হলেও তার অর্থ বের হয় আই লাভ ইউ। সো এসব শব্দ ডাজেন্ট ম্যাটার। বাট আমার কাছে ম্যাটার করে। সেটা তো তোর সমস্যা আরু, আমার নয়। তো সমাধান তো করার দায়িত্ব আপনার। আমার নিজের জীবনের সমস্যারই সমাধান বের করে কুল পাচ্ছি না। সেখানে তোর সমস্যার সমাধান মনে হয় না করতে পারবো। নিজের সমস্যার সমাধান নিজে করতে শেখ। হুমম, বুঝলাম। কি বুঝলি? বুঝলাম আমার ঘুমাতে হবে এখন। আমি গেলাম। আপনি আসেন। কাল তো আবার সফরে বের হবেন। তোরে সাথে নিয়ে গেলে আমাদের হানিমুনটাও হয়ে যেত রে আরু। আরু চলে গেল। আরাধ্য আরো কিছুক্ষণ একাকী বসে থেকে রুমে এসে আরু জামা ভেদ করে উন্মুক্ত পেটে হাত রেখে জড়িয়ে ধরল। আরু কেঁপে উঠল। কি হচ্ছে এসব? কিছুই হচ্ছে না আরু। জাস্ট কমন বিষয়। কেঁপে উঠছিস কেন এত? আমার সুরসুরি লাগছে। লাগুক। সেটা তোর সমস্যা, আমার নয়। জামার উপর দিয়ে রাখুন। না, আমি এভাবেই রাখব। ঘুমা চুপচাপ। আরু আরাধ্যর দিকে ফিরল। এতে আরাধ্য আরুকে টেনে আরে নিজের কাছে টেনে আনল। আরাধ্যর নিঃশ্বাস গিয়ে পড়ছে আরুর চোখ মুখে। আরাধ্য আরুর কাপা ঠোঁটটার দিকে একবার তাকালো। তারপর আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে বলল, ভালোবাসা প্রকাশবিহীন আমাদের এই টোনাটুনির সংসারটা এগিয়ে যাক আরো সহস্র বছর। তারপরও মুখে বলবো আরু তোকে আমি ভালোবাসি না। অথচ হৃদয় থাকবে অন্য কিছু। আরু আরাধ্যর বুকে মাথা গুজিয়ে চোখ বন্ধ করে ফেলল। সকাল ছিল অন্য রকম। মেঘলা আকাশ, দমকা বাতাস, সূর্যর দেখা নেই। ঘড়ির কাঁটা আটকে আছে 8-এ। সকাল 8:20 বাজে। আরু রান্না ঘরে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছে। রান্নাঘর থেকেই বসার ঘরের দিকে উকি দিতেই দেখল আশার সন্ধ্যাকে ধরে নিয়ে আসছে। সোফায় সযত্নে বসিয়ে জিজ্ঞেস করছে, কিছু খাবে? আনবো? সন্ধ্যা অসুস্থ শরীরে মাথা এলিয়ে দিল আষাঢ়ের কাঁধে। আশার মাথায় হাত বুলিয়ে দিল। আরুর চোখ জুড়িয়ে আসলো। কত ভালোবাসা, কত আন্ডারস্ট্যান্ডিং তাদের মাঝে এই বয়সেও। আসলেই জীবনে চলার পথে একটা সাপোর্টিভ জীবনসঙ্গীর খুব প্রয়োজন। আরাধ্য কি তেমন? মোটেও না। সে তো তাকে সহ্য করতে পারে না। আরুও পারে না সহ্য করতে। আরু কথাগুলো ভাবতেই মন খারাপ হয়ে আসলো। খাবারগুলো টেবিলে সাজিয়ে আশার সন্ধ্যাকে উদ্দেশ্য করে বলল, মামুনি বাবাই এসো, খেয়ে নাও। আশার সন্ধ্যাকে ধরে চেয়ারে বসিয়ে বলল, আরাধ্য কোথায়? উনি ঘুমাচ্ছে। আজ রাতে তো চট্টগ্রাম যাবে। হুম, শুনলাম কাল। আরশি কোথায়? উঠে পড়েছে বোধ হয়। নিয়ে আসছি ডেকে। আরু আরশিকে ডেকে নিয়ে আসলো। আশার আরুকেও বলল বসতে, একসাথে খাবার খাওয়ার জন্য আরু বসল না। বলল পরে খাবে। আশার খাবার খেয়ে সন্ধ্যার মাথায় হাত রেখে বলল, মেডিসিন খেও টাইম টু টাইম। আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। কিছু খেতে ইচ্ছে করলে আমায় বলিও। আমি পাঠিয়ে দিব। সন্ধ্যা আষাঢ়ের হাতের পিঠে চুমু খেয়ে বলল, এত উতলা হবেন না ডাক্তার সাহেব। আপনি নিশ্চিন্তে কাজে যান। শুধু টাইম টু টাইম ফোন করবেন। তাতেই হবে। আশার মুচকি হেসে আরশির গালে চুমু খেয়ে চলে গেল। আরাধ্যর ঘুম ভাঙল 10টার দিকে। আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে বসার ঘরে আসতেই আরুকে সোফায় বসে টিভি দেখতে দেখে বলল, বাবা চলে গেছে? হুম। খাবার দে। আরু প্লেটে খাবার বেড়ে দিল। আরাধ্য প্লেট টেনে বসে বলল, তুই খেয়েছিস? না। খাসনি কেন? খাবার বার প্লেটে। আর পাশে বসো। আরু প্লেটে নিজের জন্য খাবার বাড়ল। আরাধ্য খাবার খেতে খেতে বলল, আমি তো থাকবো না। টাইম টু টাইম খাবার খেয়ে নিস। পড়াশোনা ঠিক রাখিস। কিছু খাওয়ার হলে আমায় বলবি। আমি ব্যবস্থা করে দিব। কিভাবে? ম্যাজিক। রাতে তাড়াতাড়ি ঘুমাবি। এখন তো আর কেউ বিরক্ত করবে না। আসলেই। হুমম।
সেজন্য তোর উচিত আমায় ধন্যবাদ দেওয়া। কিন্তু দিতে পারছি না। কেন? বুঝতেছি না। আচ্ছা পরে বুঝিস। আমার খাওয়া শেষ। আমি একটু বাহির থেকে আসছি। আরাধ্য চলে গেল বাহিরে। আরু প্লেটগুলো ধুয়ে উপর করে রাখল। মন মেজাজ ভালো লাগছে না। কেমন অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে ভালো কিছু হবে না। অস্থিরতা নিয়েই সারা দিন কাটল। সন্ধ্যার পর আরাধ্য রেডি হলো। এখন বের হবে সে। গাড়ি অপেক্ষা করছে বাহিরে। আরু নির্নিমেষ চোখে তাকিয়ে আছে আরাধ্যর দিকে। আরাধ্য সেটা বুঝতে পেরে চুলগুলো পেছনের দিকে ব্রাশ করতে করতে বলল, কিরে আমাকে অনেক হ্যান্ডসাম লাগছে নাকি? হুমম। পরক্ষণে হুঁশ আসতেই আরু ফের বলল, মোটেও হ্যান্ডসাম লাগছে না। তাহলে চোখ দিয়ে অমন গিলে খাচ্ছিস কেন? গিলে খাইনি। আপনার ভাবসাব দেখলাম। আরাধ্য ল্যাগেজটা হাতে নিয়ে আরুর দিকে এগিয়ে এসে আরুর বা গাল টেনে বলল, সাবধানে থাকিস। সাবধানে রাখিস সবাইকে। পৌঁছে একটা ফোন দিয়েন। আচ্ছা। চললাম। আরাধ্য চলে গেল মায়ের সাথে দেখা করে। আরু বাড়ির গেট অবধি গিয়ে দাঁড়িয়ে রইল। আরাধ্য গাড়িতে ঢুকে হাত দিয়ে আরুকে বিদায় জানালো। আরুর কেন জানি বুক ফেটে কান্না পেল। চোখ ছলছল করল। হাত উঁচু করে বিদায় দিল আরাধ্যকে। গাড়িটা চলতে শুরু করল। যতদূর দেখা যায় গাড়িটা আরু গাড়িটার দিকে তাকিয়ে রইল। রাতে আর খাবার খেতে পারল না আরু। না খেয়েই ঘুমাতে চলে আসলো। অথচ ঘুম নেই চোখে। পুরো রুমে কি যেন নাই নাই। এখন বাজে রাত 1টা। চারিপাশ মেঘ ডাকার আওয়াজে মুখরিত হচ্ছে। অথচ আরুর মনাকাশেও আজ মেঘ জমেছে। একটু পর হয়তো বর্ষণও হবে। বেকনিতে বসল আরু। অভ্যাস কতটা বাজে হতে পারে তা আজ আরু বেশ টের পাচ্ছে। আরাধ্য তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। রোজ ঝগড়া, রাতে জড়িয়ে ধরা, কথায় কথায় টিচ করা। সব জীবনের একটা অংশে পরিণত হয়ে গেছে। আর আজ কিছুটা সেই অভ্যাসে বিঘ্ন ঘটায় আরুর দম বন্ধ হয়ে আসছে। এটা কি ভালোবাসা? উহু, আরু তো আরাধ্যকে ভালোবাসে না। জাস্ট অভ্যাস সে। এই অভ্যাসের নেশাও দেখছি মারাত্মক। আরু ফোনের গ্যালারি থেকে তার আর আরাধ্যর বিয়ের ছবি বের করল। আরাধ্য আরুর দিকে তাকিয়ে আছে আর আরু মাথা নিচু করে। আরু আরাধ্যর ছবির উপর হাত বুলিয়ে বলল, এই প্রথম আপনাকে এত মিস করতেছি। এর আগেও তো আমরা দূরে ছিলাম। কই এমন তো হয়নি। তাহলে কি সুদূর চট্টগ্রামে যাওয়ার কথা শুনেই এমন হচ্ছে? কতদিন আপনায় দেখা হবে না বলুন তো? ঝগড়া না করে কিভাবে থাকবেন? পেট ফেটে ব্লাস্ট হয়ে যাবে না? আপনাকে কিন্তু আমি সহ্য করতে পারি না। তবুও একদিন না পেরোতেই কেমন খা খা লাগছে। ঘুম তো নিয়ে চলে গেলেন সাথে, এখন কি আপনার ছবির দিকে তাকিয়েই রাত্রি পার করে দিব? বেয়াদব অসভ্য ছেলে। আরাধ্য এখানে এখন থাকলে আরুর মুখের এই কথাটা শুনে চেতে বলে উঠত, এই বেয়াদব মেয়ে আমাকে বেয়াদব অসভ্য বলছিস কেন? কি করেছি? তোর ঠোঁটে চুমু খেয়েছি নাকি তোর সাথে ইয়ে করার চেষ্টা করেছি? লুচি মেয়ে। আরু হেসে ফেলল কথাটা ভেবেই। চলবে?